গত সপ্তাহে একটা কাস্টমার আমাদের শপে এসেছিলেন এবং বললেন যে ভাই 25 থেকে 26,000 টাকা আমার বাজেট, একটা পিসি লাগবে। আমি প্রথমে একটু ভাবলাম এই টাকায় আসলে কি দেওয়া যায়, তারপর বসে বসে ক্যালকুলেশন করলাম আর যেটা দাঁড় করালাম সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। এখন অনেকেই হয়তো শুনেই বলবেন যে ভাই 26,000 টাকায় কি কোনো পিসি হয়, আবার কেউ বলবেন জিপিইউ নাই মানে তো পিসি না। এই কথাগুলা আমিও শুনি প্রতিদিন, কিন্তু বাস্তবতাটা একটু আলাদা। বাংলাদেশের অনেক মানুষ, বিশেষ করে যারা এখনো প্রথমবার কম্পিউটার কিনছেন, তাদের বাজেট আসলেই এই রেঞ্জেই থাকে। সবাই তো গেমিং মনস্টার বানাতে চায় না, অনেকেরই দরকার শুধু একটা কম্পিউটার যেটা দিয়ে দৈনন্দিন কাজগুলো নির্বিঘ্নে করা যাবে। কি কাজ? অফিসের ডকুমেন্ট, অনলাইন ক্লাস, একটু প্রোগ্রামিং শেখা, ব্রাউজিং, ইউটিউব দেখা, হালকা গ্রাফিক ডিজাইন, ফ্রিল্যান্সিং এর শুরুটা, আর মাঝে মধ্যে একটু গেমিং করারও ইচ্ছা থাকলে এই বিলটা ঠিক সেই ক্যাটাগরির মানুষদের জন্যই বানানো। এখন আসল কথায় আসি, এই বিল্ডের কম্পোনেন্ট রেগুলার মার্কেট প্রাইস যোগ করলে দাঁড়ায় প্রায় 33,600 টাকা, কিন্তু পিকিউএস একটা স্পেশাল অফার চলছে, যার কারণে কাস্টমার পুরো সেটআপটা পেয়ে যাবেন মাত্র 26,000 টাকা। তার মানে আপনার প্রায় 7,000 টাকার মতো বেঁচে যাবে এখানে। এই বাজেটে এর চেয়ে ব্যালেন্সড একটা কনফিগারেশন বানানো সত্যিই চ্যালেঞ্জিং। চলুন এবার দেখে নেওয়া যাক কি কম্পোনেন্ট দিয়ে আসলে এই বিল্ড সাজানো হয়েছে। প্রসেসর হিসেবে নিয়েছি AMD Ryzen 5 3400G। জানি অনেকেই বলবেন এখন ভাই এটা তো অনেক পুরনো জেনারেশন, কথাটা সত্যি, কিন্তু বাজেট বিল্ড করার সময় শুধু নতুন না পুরনো বিচার করলে চলবে না, দেখতে হয় যে প্রাইস টু পারফরমেন্স রেশিওটা কেমন। আর 3400G এর সবচেয়ে বড় সুবিধা হলো এর ভিতরে রেডিয়ন ভেগা গ্রাফিক্স বিল্ট ইন আছে, মানে আলাদা কোনো গ্রাফিক্স কার্ড ছাড়াই মোটামুটি আপনি একটা ভালো আউটপুট পাবেন। মাদারবোর্ড MSI A520MA Pro। বাজেট বোর্ড হলেও বিল্ড কোয়ালিটি আর স্টেবিলিটি নিয়ে কোনো কম্প্রোমাইজ নাই। সবচেয়ে ভালো ব্যাপার হলো ভবিষ্যতে চাইলে Ryzen 5000 সিরিজের প্রসেসরেও এই বোর্ডটি আপগ্রেড করার সুযোগ থাকছে। মানে আজকের বিল্ড আজকের জন্যই শেষ না, কাল লাগলেও আপনি আপগ্রেড করতে পারবেন। র্যাম হিসেবে আমরা রেখেছি পেট্রিয়টের 8GB DDR4 3200 MHz এর মডিউল। ব্যক্তিগতভাবে আমি সবসময় 16GB রেকমেন্ড করি, এটাই আমার পছন্দ, কিন্তু যখন বাজেট এতটাই টাইট তখন 8GB দিয়েই শুরু করাটা সবচেয়ে প্র্যাকটিক্যাল সিদ্ধান্ত। পরে আরেকটা স্টিক যোগ করলে ডুয়াল চ্যানেল হয়ে যাবে আর পারফরমেন্স অনেকটাই বেড়ে যাবে। স্টোরেজের জায়গায় আমরা দিয়েছি PNY CS1031 256GB NVMe SSD। এই বাজেটে আসলে মোটামুটি আপনারা SATA SSD দিয়ে একটা বিল্ড করতে পারবেন, কিন্তু একই দামে NVMe পাওয়া যাচ্ছে, তখন কেন আমরা নিব না? উইন্ডোজ বুট হওয়া থেকে শুরু করে যে কোনো সফটওয়্যার ওপেন করা পর্যন্ত সবকিছুতেই বেশি রেসপন্স আপনারা ফিল করবেন SATAর চেয়ে NVMe SSD তে। পাওয়ার সাপ্লাই হিসেবে এখানে আমরা দিয়েছি নিউটেকের DSU। যেহেতু এখানে ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড নেই, তাই এই কনফিগারেশনের জন্য এই পাওয়ার মোটামুটি যথেষ্ট বলে আমার মনে হয়েছে। পুরো বিলটাকে শেষ করতে এখানে Entec VX100M ARGB কেস ব্যবহার করা হয়েছে। বাজেট কেস হলেও দেখতে মোটামুটি বেশ সুন্দর। সামনের ARGB ফ্যান পুরো সেটআপে আপনার একটা প্রিমিয়াম লুক দিবে। বিল্ড প্রসেস তো দেখলেন, এবার দেখে নেওয়া যাক এই পিসিটা পারফরমেন্সে কেমন। আমরা যখন প্রথমেই বুট করতে নেই খুবই ফাস্ট বুট হয়ে গেল। NVMe SSD হওয়ার কারণে উইন্ডোজ বুট হয়ে ডেস্কটপ আসতে তেমন বেশি সময় লাগেনি, মাত্র কয়েক সেকেন্ড লাগছে। যারা আগে হার্ড ডিস্ক বা পুরনো SATA SSD ব্যবহার করেছেন তারা পার্থক্যটা সাথে সাথে বুঝতে পারবেন। তো এবার আসল প্রশ্নে আসি, এই 26,000 টাকার পিসি দিয়ে আসলে কি করা যাবে? শুধুমাত্র মুখে না বলে আমরা সরাসরি দেখে নেই। প্রথমে আমরা ডেইলি ইউজের সবচেয়ে কমন সিনারিও গুলো দেখি। ক্রোমে 8 থেকে 10টা ট্যাব খোলা রেখে আমরা ফটোশপ ইউজ করেছি এবং কোনো
ল্যাগিং এর দেখা আমরা পাইনি। ফটোশপে মোটামুটি বেশ ভারী একটা প্রজেক্ট আমরা করেছি, যেটাতে অনেক লেয়ার ছিল, তবে আমাদের কাছে বেশ স্মুথ মনে হয়েছে। প্রসেসর মোটামুটি 40%-এর আশেপাশে ইউজ হচ্ছিল। আমাদের কাছে মনে হয়েছে 8 থেকে 10টা ট্যাব ওপেন করে আপনারা ফটোশপ বা ইলাস্ট্রেটর ইউজ করতে পারবেন। ক্রোমেই আপনারা ব্রাউজিং করতে থাকেন, 10 থেকে 15টার আশেপাশে ট্যাব আমরা ইউটিউব এইচডি ভিডিও প্লে করে চালিয়ে দেখেছি, মোটামুটি বেশ ভালোভাবেই হ্যান্ডেল করছে। প্রিমিয়ার প্রো এর কথা বলতে গেলে লাইট প্রজেক্ট ফাইল আমরা ব্যবহার করতে পেরেছি খুব স্মুথলি, তবে আপনারা যদি 4K ভিডিও অথবা একটু ভারী প্রজেক্ট ফাইল নিয়ে কাজ করতে যান তাহলে একটু আপনাদেরকে সমস্যায় পড়তে হবে। আর আমরা যখন অ্যাডোবির এই সফটওয়্যারগুলি ক্রোমের পাশাপাশি চালাচ্ছিলাম তখন র্যাম প্রায় 90 থেকে 95% ব্যবহার হচ্ছিল। ক্রোম তার পাশাপাশি ফটোশপ, ইলাস্ট্রেটর অথবা প্রিমিয়ার প্রো এগুলো একসাথে ইউজ করলে আমরা দেখতে পাচ্ছিলাম যে র্যামের উপর বেশ ভালো একটা চাপ পড়তেছে। তাই আমার সাজেশন হলো আপনারা যদি এই পিসিটা নেন তাহলে আপনারা সাথে 8GB একটা র্যামের স্টিক যোগ করে নেবেন। ডুয়াল চ্যানেল হলে শুধুমাত্র র্যামের উপরই চাপ কমবে না, ভেগা গ্রাফিক্সের পারফরমেন্সও একটু বাড়বে, কারণ ইন্টিগ্রেটেড গ্রাফিক্স সিস্টেম র্যাম থেকেই ভিএম নেয়, তখন পুরো পিসির অভিজ্ঞতাই চেঞ্জ হয়ে যাবে। আর জিপিইউর দিকে তাকালে ফটোশপ চলাকালীন AMD Radeon ভেগা গ্রাফিক্স 19 থেকে 20% ইউজ হচ্ছিল। টেম্পারেচার থাকছিল 50 থেকে 55 ডিগ্রি, যেটা আমার কাছে খুব নর্মাল মনে হয়েছে। এবার একটা ট্রেস টেস্ট দিলাম ইউনিজেন হেভেন বেঞ্চমার্ক। আমরা এইচডি সেটিং এ এভারেজ FPS 19.5 এবং স্কোর পেয়েছি আমরা 491। এটা শুনতে একটু কম মনে হতে পারে, কিন্তু আমরা যদি ভেবে দেখি এটাতে কোনো আলাদা গ্রাফিক্স কার্ড নেই। এটা প্রসেসরের ভিতরে বিল্ট ইন ভেগা 11 গ্রাফিক্স। এই বাজেটে এই কনফিগারেশনে এই রেজাল্ট আসলে তেমন খুব খারাপ না। এবার গেমিং এর কথায় আসি। আগেই বলেছি এটা কোনো গেমিং পিসি না, কিন্তু তার মানে এই না যে এটাতে গেমই খেলা যাবে না। আমরা ভ্যালোরেন্ট, ফুটবল এবং মাইনক্রাফট এই ধরনের লাইট থেকে লো গ্রাফিক্স গেমস মোটামুটি প্লেয়েবল FPS পেয়েছি, মানে বসে বসে মোটামুটি খেলা যায়, তেমন ফ্রাস্ট্রেটিং লাগে না। আপনি যদি একটু হাই গ্রাফিক্সের দিকে যান তাহলে একটু বেগ পেতে হবে আপনাকে। আর GTA 5 আপনি লো সেটিং এ মোটামুটি খেলতে পারবেন। এখানে কোনো ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড নেই, একটু হাই কোয়ালিটিতে গেলে আপনার FPS ড্রপ করবে এবং ল্যাগের দেখা পাবেন। তবে আপনি যদি ওয়ারজোন, ব্যাটেলফিল্ড বা কোনো AAA টাইটেল গেম চালাতে যান তাহলে একটু হতাশ হবেন। এই গেমগুলোর জন্য আসলে এই পিসিটা বিল্ড করা হয়নি, কিন্তু কাজের ফাঁকে একটু ভ্যালোরেন্ট খেলবেন বা মাইনক্রাফট এই টাইপের গেমগুলো খেলবেন, এই পিসি মোটামুটি হ্যান্ডেল করে নিবে। এবার কথা বলা যাক এই পিসি কাদের জন্য এবং উর্থিত কিনা। আমরা যদি সরাসরি বলি, আপনি যদি এমন একজন হন যিনি সারাদিন অফিসের কাজ করেন অথবা অনলাইনে ক্লাস করেন, মাঝে মধ্যে ইউটিউব দেখেন, তাহলে এই পিসি আপনার জন্য। আর আপনি যদি স্টুডেন্ট হন আর নতুন ফ্রিল্যান্সিং শিখতে চান অথবা গ্রাফিক ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট এইসবে কেরিয়ার শুরু করতে চাচ্ছেন, আপনার জন্য এই পিসিটা একটা ভালো অপশন হতে পারে। যাদের বাজেটও একটু কম তারা এই পিসিটা অবশ্যই দেখতে পারেন। আর অনেকেই চান যে এখন আপাতত একটা সলিড বেস তৈরি করতে, পরে পিসি আপগ্রেড করে নেবেন, তাহলে এই পিসিটা একটা বেস্ট ডিল বলে আমার মনে হয়। 26,000 টাকার মধ্যে আপনি বাংলাদেশে এখন তেমন কোনো অপশন খুঁজে পাবেন না। তো এবার শেষ কথায় আসা যাক, এই বিল্ডের সবচেয়ে বড় শক্তি হলো এটার আপগ্রেডেবল পাথ। আপনি এখন 8GB র্যাম দিয়ে নিচ্ছেন, পরে আরেকটা স্টিক যোগ করলে 16GB ডুয়াল চ্যানেল ইউজ করতে পারবেন। MSI A520M-A Pro মাদারবোর্ডে Ryzen 5000 সিরিজ পর্যন্ত আপগ্রেড করা যায়। মানে ভবিষ্যতে চাইলে আপনি Ryzen 5 5600G অথবা 5700G লাগিয়ে নিলে এই পিসি একদম অন্যরকম পারফর্ম করবে। আর বাজেট হলে একটা এন্ট্রি লেভেল ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড যোগ করলে গেমিং এও অনেকটা আপগ্রেড আপনি দেখতে পাবেন। তাই এটা এমন একটা বিল্ড যেটা আজকের প্রয়োজনের জন্য আপনি কিনবেন না, আগামী 2-3 বছর পর আপনাকে পুরোপুরি ফেলে দিতে হবে না, আপনি সেটা আপগ্রেড করে নিতে পারবেন। 26,000 টাকায় এটা আমার কাছে সবচেয়ে স্মার্ট ডিসিশন বলে মনে হয়। সো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন, আর পরের ভিডিওতে কোন বাজেটের বিল্ড দেখতে চান সেটাও কমেন্টে লিখতে ভুলবেন না। আর এমন আরো অনেস্ট পিসি বিল্ড রিভিউ অথবা টেক কন্টেন্ট পেতে আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন PQS অন লাইভ ইউটিউব চ্যানেলটি। আমি জাহিদ খান, সাইনিং আউট ফ্রম PQS অন লাইভ।